ক্লাস 11-এ যারা কমার্স নিয়েছো সেই সমস্ত স্টুডেন্টদের জন্য প্রাইমারি কিছু বিষয় আগে জেনে নেওয়া ভালো। তো আমরা একটা নতুন স্ট্রিমের মধ্যে ঢুকেছি এবং সেই নতুন স্ট্রিমটার মধ্যে কমার্স, সেটা সঙ্গে সায়েন্সের যেমন বেশ কিছু জিনিসপত্র আমাদের আছে, তেমন অবভিয়াসলি আর্টসেরও বেশ কিছু জিনিসপত্র আছে, অর্থাৎ হিউম্যানিটিজেরও কিছু জিনিসপত্র আছে। আমরা অলরেডি ইন আওয়ার প্রিভিয়াস ক্লাস আমরা অলরেডি পড়ে এসেছিলাম হিস্ট্রি, আমরা জিওগ্রাফি পড়ে এসেছিলাম, আমরা ম্যাথামেটিক্স পড়ে এসেছিলাম, আমরা বায়োলজি, কেমিস্ট্রি পড়ে এসেছিলাম। তো সুতরাং তার বেশ কিছু কোড অফ কন্ডাক্ট ছিল, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের মধ্যেই বেশ কিছু কিছু ভালো ভালো জিনিসপত্র হচ্ছে আমরা পড়ে এসেছিলাম এবং তার মধ্যে আমরা অনেকগুলো জিনিস সম্পর্কে একটা আইডিয়া করেছিলাম যে পার্টিকুলার কোন সাবজেক্টের মধ্যে কি বিষয় আছে। তো আমি আজকে সেই জিনিসটা সম্পর্কেই একটু প্রাইমারি ভিডিওতে আলোচনা করব যে আমাদের যে 11-এ কমার্স পড়ছি, সেই 11-এ কমার্সের ক্ষেত্রে যারা নতুন স্ট্রিমের মধ্যে আসছে তাদের জন্য আলটিমেটলি কি কি এখানে পড়াশোনা করতে হবে এবং তার সাবজেক্ট ফোকাসটা কীরকমভাবে থাকবে। তো আমাদের মেন মাদার ল্যাঙ্গুয়েজ হিসাবে আমরা বাংলা এবং ইংলিশ এবং হিন্দি তিনটে সাবজেক্টের মাধ্যমেই, তিনটে ভাষার মাধ্যমে জিনিসটা পড়তে পারবো। আলটিমেটলি লেখার সময় ইংলিশ অথবা বাংলায় আমরা উত্তর লিখতে পারবো। তো আলটিমেটলি ইন ফিউচার গিয়ে যখনই হায়ার স্টাডি হবে আমাদের কমার্সের ক্ষেত্রে মেন জিনিস সমস্ত কিছু ইংলিশ ভার্সনেই লিখতে হবে। তো আমরা যখন পরে সিএ ফাউন্ডেশন দেব বা যদি কোনো রকমভাবে কস্টিংয়ের ইন্টার দেবো এরকম চিন্তাভাবনা করি বা সিএসের দিকে যাব বা হোটেল ম্যানেজমেন্টে যাব, তাহলে অবভিয়াসলি ইংলিশের কিন্তু অবশ্যই ফান্ডামেন্টালসগুলো কিন্তু যথেষ্ট ভালোভাবে থাকা দরকার এবং কোয়েশ্চেন আনসার যেগুলো হবে সেগুলো কিন্তু ইংলিশেই আমাদের লিখতে হবে। তো এটা গেল হচ্ছে সাবজেক্টটা কিভাবে পড়াশোনা করব তার একটা বিষয়। এর সঙ্গে আমাদের যে জিনিসগুলো করতে হবে সেগুলো হচ্ছে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্ট সম্পর্কে একটা এক্সট্রা নলেজ আমাদের থাকা দরকার। যেমন প্রাইমারি বিষয় সম্পর্কে একটা বলি, অ্যাকাউন্টেন্সি আমাদের একটা সাবজেক্ট আছে, কোনো কোনো স্কুলের ক্ষেত্রে কস্ট ট্যাক্স একটা সাবজেক্ট আছে, কোথাও বিএসটিডি আছে, বিজনেস স্টাডিজ আছে, কোনো ইংলিশ ভার্সন বা বেঙ্গলি ভার্সনের ক্ষেত্রে বা যারা হচ্ছে সিবিএসসি আইসিএসসি স্কুলে পড়ো সেখানে কমার্স বলে একটা এক্সট্রা সাবজেক্ট আছে এবং কোনো কোনো জায়গায় ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্স বলে সাবজেক্ট আছে, আবার কোনো কোনো জায়গায় সিএলপিএ বা ল বলে একটা সাবজেক্ট আছে বা অডিট বলে একটা সাবজেক্ট আছে। তো এগুলো সমস্ত কিছু শুনে বোঝাই যাচ্ছে যে আমাদের আলটিমেটলি কিন্তু সাবজেক্ট কম্বিনেশন যে স্কুলে যেরকমই থাকুক না কেন, আলটিমেটলি সাবজেক্টের আলটিমেট যে গ্লোবাল বিষয়টা সেটা কিন্তু অনেকটাই এমফাসিস, অর্থাৎ অনেকটাই হচ্ছে বিস্তৃত। যেমন একটা কথা বলি, অ্যাকাউন্টেন্সি আমাদের মাদার সাবজেক্ট হলেও ইন ফিউচার গিয়ে পরবর্তী সময় তোমাদের দেখবে মাদার সাবজেক্ট হিসাবে যে বিষয়টা চলে আসবে, দিস ইজ কল্ড চলে আসবে অডিটিং। পরে কেন আসবে সেটা পরে নিঃসন্দেহে কোনো ভিডিওতে আমি আলোচনা করব। তো যাই হোক, হোয়াট এভার, অ্যাকাউন্টেন্সি, কস্টিং, ট্যাক্সেশন, ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডিজ বা এই সমস্ত বিষয়গুলো যে কেন্দ্রবিন্দু যেটা, সেটা হচ্ছে বলা হয় একটা বিজনেস এবং সেই বিজনেসটার মধ্যে কিভাবে আলটিমেটলি সাবজেক্টগুলো ইন্টার রিলেটেড তার জন্য আমাদের একটা ধারণা থাকা প্রয়োজন। ভালো করে বোঝো, যদি একটা আমরা বিজনেস করি, বিজনেস করতে গেলে তার জন্য কতগুলো জিনিস আমাদের কিন্তু লাগে। অলরেডি আমরা বিভিন্ন রকমভাবে অন্যান্য যে সাবজেক্ট আছে সেখানে পড়ে এসেছিলাম যে কোনো একটা বিজনেস করতে গেলে বা আগে যখন আমাদের যে আইডিয়া আছে বা আমাদের নিজস্ব যে আইডিয়া আছে তাতে বুঝতে পারি একটা বিজনেস করতে গেলে আমাদের বেশ কিছু হচ্ছে ক্যাপিটাল প্রয়োজন। তো আমাদের ক্যাপিটাল হলো একটা বিষয়। নেক্সট, সেই ক্যাপিটাল যদি আমরা আবার বাড়ির জন্য কোনো রকমভাবে উইথড্র করে নিয়ে চলে যাই, অর্থাৎ যদি কোনো রকমভাবে আমার কোনো দোকান আছে সেই দোকান থেকে কোনো রকমভাবে আমি জিনিস নিয়ে বাড়ির নিত্য প্রয়োজনের জন্য সেই দোকান থেকে নিয়ে যাই, পার্সোনাল ইউজের জন্য নিই, তাহলে ক্যাপিটালটা কিন্তু উইথড্রন করে চলে যায়। একে বলা হয় ড্রয়িংস।
এছাড়া হচ্ছে কী জিনিস আছে, এছাড়া আছে অ্যাসেটস। হোয়াট ইজ অ্যাসেটস? যেমন এই যে আমাদের চেয়ার, টেবিল, বিল্ডিংস বা মেশিনারি, এই সমস্ত জিনিসগুলোকে বলা হয় আমাদের অ্যাসেটস। এছাড়া আমাদের বিজনেস করতে কী লাগে, এই অ্যাসেটসের মধ্যে আরেক ধরনের অ্যাসেটস আছে, যেটা ব্যাংকে আমার বেশ কিছু টাকা আছে এবং পকেটে বেশ কিছু টাকা আছে, সুতরাং এগুলোকে বলা হয় অ্যাসেটস, যেগুলো থেকে আমার ইন ফিউচার একটা ইনকাম কিন্তু অবভিয়াসলি আসবে। এখন অনেকে প্রশ্ন করতে পারে, ফার্নিচার থেকে স্যার আপনার নিজস্ব কী ইনকাম আসবে? আলটিমেটলি ইনকামটা করার জন্য এই ফার্নিচারটা কিন্তু খুব দরকার। আমার অফিসে এসে যদি একটা লোক ভালোভাবে বসতেই না পারে, তাহলে সেই ফার্নিচারটা রেখে কোনো লাভ নেই। আলটিমেটলি সেটা কিন্তু ক্লায়েন্টকে স্যাটিসফ্যাকশান দেওয়ার জন্যই আছে, সুতরাং সেটা কিন্তু ইনকাম করতে আমার কাজে লাগছে। টেবিলটাও তাই, চেয়ারটাও তাই, সমস্ত জিনিসটা, এবং বিল্ডিংটাও তাই, সেই হিসাবে আসে। তো অ্যাসেটস বলে। তো অ্যাসেট যেমন বুঝি, ঠিক তেমনভাবেই একই রকমভাবে লায়াবিলিটি বিষয়টাও কিন্তু আমাদের বোঝা উচিত। হোয়াট ইজ লায়াবিলিটি? আলটিমেটলি অ্যাসেটস যেমন আমায় আলটিমেটলি ইনকাম দেবে, এমন কিছু কিছু জিনিসপত্র আছে যেগুলো থেকে আমার ইনকাম কিন্তু চলে যাবে, অর্থাৎ এক্সপেন্ডিচার হবে। তো আবারও আবারও একটা নতুন জিনিস শেখালাম যে ক্যাপিটালের সঙ্গে যেমন ড্রয়িংস বললাম, সেমভাবে বললাম অ্যাসেটসের সঙ্গে লায়াবিলিটিস, অর্থাৎ সম্পত্তির সঙ্গে বললাম দায়। সম্পত্তি যেগুলো থেকে পরে ইনকাম হবে, লায়াবিলিটিস যেগুলো থেকে পরে এক্সপেন্ডিচার হবে। দুটো ওয়ার্ড এখানে করেছি, ইনকাম এবং এক্সপেন্ডিচার। ইনকাম মানে যেটা আয়, এক্সপেন্ডিচার মানে যেটা ব্যয়, পরে এক্সপেন্সেস কথাটা হিসাবেও আমরা আলোচনা করব। তো আলটিমেটলি এই যে বিষয়গুলো, এগুলো ছাড়াও কি আছে, আমাদের ব্যবসা কেন করছি? আমাদের বেশ কিছু জিনিসপত্র আমরা পারচেস করেছি এবং বেশ কিছু জিনিস আমরা সেল করছি। স্যার আপনি যে জিনিসটা করছেন সেখানে কি গুডস পারচেস করছেন, কি হচ্ছে সেল করছেন? আমি আলটিমেটলি বেশ কিছু প্রিন্টার, কাগজ বা হচ্ছে বইপত্র বা কিছু মার্কার, বোর্ড এগুলো আমি পারচেস করেছি। এর মধ্যে বেশ কিছু আমার সম্পত্তি আছে এবং বেশ কিছু জিনিসপত্র আমি এখান থেকে কিন্তু বিক্রিও করছি। বিক্রি কী করছেন? স্যার এখানে কিন্তু সার্ভিসের সঙ্গেও এটা রিলেটেড, অর্থাৎ শুধু গুডস নয়, অর্থাৎ সার্ভিসটাও কিন্তু আলটিমেটলি আমাদের এই কমার্সের মধ্যে ইনক্লুড। তাহলে এটা খুব ভালোভাবে বোঝা গেল, শুধুমাত্র দ্রব্য নয়, গুডস মানে দ্রব্য, শুধুমাত্র দ্রব্য নয়, আলটিমেটলি সার্ভিস সেক্টর নিয়েও আমাদের কিন্তু আলটিমেট আলোচনা করতে হবে। শুধুমাত্র তাই নয়, যদি এমন হয় নন প্রফিট সিকিং কনসার্ন কোনো রকম আছে, যেগুলো জেনারেলি পক্ষে ক্লাব, সোসাইটিস বা ইত্যাদি এই সমস্ত জায়গারও আমাদের কিন্তু, যেগুলো নন প্রফিট সিকিং, যেহেতু আয় এবং ব্যয় বেশ কিছু আছে, যে ক্লাবের কাছাকাছি তোমরা থাকো অবভিয়াসলি জানবে সেই ক্লাবে বেশ কিছু ইনকাম হয় এবং বেশ কিছু এক্সপেন্ডিচার হয়। এই যে ইনকাম এবং এক্সপেন্ডিচার, এই এক্সপেন্ডিচার এবং ইনকাম যেখানেই থাকবে সেখানে কিন্তু অবভিয়াসলি একটা কমার্সের আইডিয়া আসবে। তো প্রাইমারি আইডিয়াতে এটা বুঝলাম যে একটা ব্যবসা করতে গেলে আমাদের কতগুলো জিনিস অবশ্যই কিন্তু থাকা প্রয়োজন। নাম্বার 1 বললাম কি ক্যাপিটাল, নাম্বার 2 বললাম ড্রয়িংস, পার্সোনাল ইউজের জন্য কেউ তুলে নিয়ে গেলে, অ্যাসেটস বললাম, লায়াবিলিটিস বললাম, ইনকাম বললাম, এক্সপেন্ডিচার বললাম এবং পারচেস বললাম, সেলস বললাম। এই সমস্ত জিনিসপত্রগুলো ছাড়া কিন্তু কোনো বিজনেস অর্গানাইজেশন দাঁড়াতে পারে না। এগুলোর সম্পর্কে যখন কোনো কোড অফ কন্ডাক্ট নিয়ে কোনো হিসাবপত্র হবে, তখন সেটা চলে যাবে অ্যাকাউন্টেন্সির মধ্যে। এইগুলো সম্পর্কে যদি কোনো থিওরিটিক্যাল এক্সপেন্ডিচার, কোনো রকম থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন কোনো রকমভাবে থাকে, তখন সেটা চলে যাবে বিজনেস স্টাডিজ বা কমার্সের মধ্যে। অর্থাৎ কিভাবে আমরা ব্যবসাটাকে চালাবো, আমাদের তার জন্য দরকার প্ল্যানিং, অর্গানাইজিং, ডাইরেক্টিং, স্টাফিং, কোঅর্ডিনেটিং, রিপোর্টিং, বাজেটিং, কন্ট্রোলিং, মোটিভেশন, এই বিষয়গুলো থাকা দরকার। স্যার খুব তাড়াতাড়ি হয়ে গেল, আরেকবার বিষয়টা বলুন। বিষয়টা আবার বলছি, প্ল্যানিং অর্থাৎ পরিকল্পনা, অর্গানাইজিং মানে সংগঠনটাকে আমি কিভাবে সাজাবো, পুরো টোটাল অ্যাটমসফিয়ারটা আমার কীরকমভাবে থাকবে সেটা সম্পর্কে, ডিরেক্টিং, স্টাফিং অর্থাৎ আমি কীরকমভাবে স্টাফগুলো নেব, ডিরেক্টিং নির্দেশনাটা কিভাবে করব, কোঅর্ডিনেটিং যোগাযোগটা কিভাবে করব, আজকে আমরা যেভাবে যোগাযোগ করছি তো আমি কিভাবে যোগাযোগটা হচ্ছে প্রত্যেকের সাথে করব, এবং রিপোর্ট কিভাবে তৈরি করব, বাজেট কিভাবে তৈরি করব, কত টাকার জিনিস আমি তৈরি করব, আমার জায়গাটা আলটিমেটলি আমার বিজনেস এথিক্সটা কেমন হবে সেগুলো সম্পর্কে এই যে আলোচনা, এবং লাস্ট অফ অল কন্ট্রোলিং, যদি কেউ কোনো রকম HW না করে তাকে কিভাবে
কন্ট্রোল করতে হবে। যদি কেউ ফি স্ট্রাকচারে কোনো প্রবলেম হয়, যদি পেমেন্টের দিক থেকে কোনো রকম কিছু সমস্যা হয়, তাকে কি করে কন্ট্রোল করতে হবে, সেই বিষয়গুলো কিন্তু আলটিমেটলি বিজনেস ফার্মের ক্ষেত্রে খুব প্রয়োজন। তো এই যে বিষয়গুলো আছে, এগুলো বিজনেস স্টাডিজ বা কমার্সের মধ্যে আমরা পড়বো। তো আমি প্রথম ভিডিওতে একটাই কথা বলছিলাম যে সাবজেক্টের কোনটা কীরকম। ফার্স্ট আমার সাবজেক্টটা কোন জায়গাটা জগৎটাকে নিয়ে আছে সেটা বললাম, এর মধ্যে অ্যাকাউন্টেন্সি সরিয়ে দিলাম, এর মধ্যে বিজনেস স্টাডিজ কমার্স সরিয়ে দিলাম। আমাদের বেশ কিছু জিনিসপত্র এমনও করতে হবে যেগুলো আলটিমেটলি কি ল মেনে আলটিমেটলি পুরো করা হচ্ছে, সেগুলোর জন্য কন্ট্রাক্টটা ঠিকঠাক হচ্ছে কি না, পার্টনারশিপ হলে তার জন্য ল আছে কি না, কোম্পানি তৈরি হলে ল আছে কি না। স্যার এই ল্যাঙ্গুয়েজগুলো ইন ফিউচার এগুলো সম্পর্কেও আমি ডিটেলস আইডিয়া দেব। তো এই যে জিনিসগুলো ফার্মগুলোর সম্পর্কে সমস্ত কিছু ল অ্যান্ড অর্ডার হচ্ছে কি না, তার জন্য আমাকে ল পড়তে হবে। এছাড়া কি জিনিস আছে, ইকোনমিক্স অর্থাৎ এই যে মালটা তৈরি করছি কাদের জন্য করছি, সেই যে জিনিসটা ডিম্যান্ড আছে কিনা, সেটা আমি ঠিকঠাক সাপ্লাই দিতে পারবো কিনা, তার কোনো কম্পিটিটর আছে কিনা, সেটার জন্য কোনো রকম ইন্টারন্যাশনাল জায়গায় আমার কোনো ডিম্যান্ড আছে কিনা, সেটা দেওয়ার জন্য ট্যাক্স আমায় গভর্নমেন্টকে দিতে হবে কিনা, এই টোটাল সেগমেন্টটা আমরা ইকোনমিক্সের মধ্যে পড়ব। এছাড়া ট্যাক্সেশন, ট্যাক্স মানে আলটিমেটলি গভর্নমেন্টকে যে ট্যাক্সটা দেবো, সেই ট্যাক্সের জন্য কিন্তু আলাদা ক্যালকুলেশন আমাদের করতে হবে। সেই ট্যাক্সের ক্যালকুলেশনটা ঠিকঠাকভাবে করার জন্য আমরা ট্যাক্সেশন বলে একটা সাবজেক্ট করব। আমরা যে কস্ট আলাদা করে যদি আমরা বের করতে চাই, অর্থাৎ কোনো একটা প্রোডাক্ট, সাপোজ দেখা গেলো আমার এই যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা আমি ম্যানুফ্যাকচারার, এই ম্যানুফ্যাকচারিং করতে গিয়ে আমার যদি হচ্ছে কোনো জিনিসপত্র সম্পর্কে আইডিয়া থাকে, অর্থাৎ এইটা যে প্রোডাক্টটা তৈরি করব এর জন্য কস্ট কতটা হবে সেটা বের করার জন্য আমাদের করতে হবে যেটা কস্টিং। এর র মেটেরিয়াল কী আছে, এটার পর্যন্ত এটা ফিনিশ গুডস হতে গেলে কত টাকা খরচা হচ্ছে, সেই খরচের পোর্শনটাই কস্টিং সাবজেক্টটার মধ্যে আমাকে পড়তে হবে। তো এই টোটাল সারাউন্ডিংস আছে, এগুলো হচ্ছে আমাদের সাবজেক্টের কম্বিনেশান। আবারও একবার বলছি, আমাদের অ্যাকাউন্টেন্সি বা কমার্সের সাবজেক্টের মধ্যে কেবলমাত্র কিন্তু অ্যাকাউন্টেন্সি নেই, এর সঙ্গে আমাদের যে জিনিসগুলো সব কটা ইন্টার রিলেটেড সাবজেক্ট, একটার সঙ্গে একটা। কোনো স্কুলে বা কোনো জায়গায় সব কটা সাবজেক্ট তো পড়া সম্ভব না, আমরা নেব মাত্র 4টে সাবজেক্ট বা 400 নম্বর হচ্ছে পড়াশোনা করব, কিন্তু অন্যান্য সাবজেক্টগুলো বন্ধুরাও যখন পড়াশোনা করবে সেই সাবজেক্টের কম্বিনেশনের মধ্যে আলটিমেটলি সেখানে মানে কোনো রকম দেখা যায় H2SO4 নিয়ে আলোচনা করছে বা বাবর হুমায়ুন নিয়ে আলোচনা হচ্ছে না, আলটিমেটলি পাহাড় পর্বত নিয়ে আলোচনা হচ্ছে বা ইন্টেনস্টাইন নিয়ে বড় কোনো রকমভাবে আলোচনা হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আমাদের জেনে নেওয়া উচিত, অর্থাৎ সাবজেক্টের মধ্যে কি আছে। তো আমাদের যে সাবজেক্ট কম্বিনেশন আছে, সেই সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে আলটিমেটলি ক্লাস 11-12 মধ্যে যে সাবজেক্টগুলো আমাদের পড়তে হবে, তার মধ্যে প্রথম বললাম অ্যাকাউন্টেন্সি, সেকেন্ড বললাম ল অ্যান্ড অডিট, নেক্সট হচ্ছে বিএসটিডি বা কমার্স, নেক্সট ইকোনমিক্স, কোনো স্কুলের ক্ষেত্রে হচ্ছে কস্ট এবং ট্যাক্স। এই সাবজেক্টগুলো আমাদের পড়ার দরকার, এবং এই সাবজেক্টগুলোর টোটালি কোনটার মধ্যে কি কি আলোচনা হবে সেই সম্পর্কে আমি আলটিমেটলি বিষয়টা বুঝিয়ে দিলাম যে কোথায় কি আলোচনা হবে। আমি আরেকবার জিনিসটা ভালো করে এইখানে ডায়াগ্রামেটিকভাবে বোঝাই। এখানটায় আমরা কি করব, আলটিমেটলি সেটার হিসাব কীরকমভাবে হবে, প্রফিট হলো না লস হলো বিজনেসটার, সেটা আমি আলটিমেটলি করব। তো অ্যাকাউন্টিং জিনিসটা এখানে করব। একটা প্রোডাক্টের জন্য যেটা কস্ট হবে সেটা কস্টিংয়ের মধ্যে করব। তার জন্য গভর্নমেন্টকে যে ট্যাক্সটা পেমেন্ট করতে হবে সেই ট্যাক্সটা আলোচনা করব ট্যাক্সের মধ্যে। যে ল মেনে চলবো সেটা হচ্ছে লয়ের মধ্যে আমরা পড়ব। আলটিমেটলি ইকোনমিক্সের মধ্যে মার্কেট স্ট্রাকচার নিয়ে পড়ব, অর্থাৎ ডিম্যান্ড, সাপ্লাই, মার্কেট, এই বিষয়গুলো নিয়ে পড়ব। বিএসটিডিতে আমরা বললাম বা কমার্সের মধ্যে প্ল্যানিং, অর্গানাইজিং, ডাইরেক্টিং, স্টাফিং, কোঅর্ডিনেটিং, রিপোর্টিং, বাজেটিং, কন্ট্রোলিং, মোটিভেশন। তো এই বিষয়গুলোকে নিয়ে আমরা পড়ব। সব কটাই লিখে দিয়েছি স্যার, একটা সাবজেক্ট লাস্ট বাকি থেকে গেল, দিস ইজ কল্ড অডিট। ব্যবসাটা যেটা করেছি সেটা সব ঠিকঠাক আছে কিনা, সমস্ত জিনিসপত্র সম্পর্কে সব কিছুর পরে
সমস্ত যে ক্যালকুলেশন করেছি, টোটাল সমস্ত জিনিসের ল অ্যান্ড অর্ডার মেনে চলেছি, কস্ট স্ট্রাকচার ঠিক আছে, ট্যাক্স ঠিকঠাক দিয়েছি, অ্যাকাউন্টিং ঠিক হয়েছে, প্ল্যানিং অর্গানাইজিং সমস্ত কিছু ঠিক ছিল, ডিম্যান্ড এবং সাপ্লাই মার্কেট কন্ডিশন সমস্ত কিছু অনুসারে মালপত্র তৈরি হয়েছিল কিনা, এই বিষয়গুলোকে যখন লাস্টে কোনো রকম বাইরে থেকে কোনো মানুষ বাইরে থেকে কোনো একজন লোক ভেতরে ঢুকে পুরো বিষয়টাকে ঠিক না ভুল এটা এক্সামাইন করার জন্য একজন আসে বাইরে থেকে, তখন দিস ইজ কল্ড অডিট। আমরা যখন কমার্স নিই আমরা তখন ভাবি যে আমি একজন সিএ হব, আমি একজন কস্ট অ্যাকাউন্টেন্ট হব, তো আলটিমেটলি সেখানে গিয়ে আমাদের এই অডিটটা শিখতে হয়, অর্থাৎ টোটাল বিষয়টার মধ্যে কোনো ভুল বা ঠিক বিষয়টার একটা রিপোর্ট করে দেওয়া, দিস ইজ কল্ড অডিট। তো আলটিমেটলি কমার্সের কিন্তু মেন যে জিনিসটার কথা আমি প্রথমেই বলেছিলাম যে আমরা এখন পড়বো হয়তো অ্যাকাউন্টেন্সি, পরে হয়ে যাবে সেটা কিন্তু আলটিমেটলি অডিট। সুতরাং অডিট করতে গেলে এতগুলো সাবজেক্টের মধ্যে সমস্ত জ্ঞান থাকা দরকার। এছাড়াও কিন্তু অনেক সাবজেক্ট আছে, আমি বারবার বলছি অনেক সাবজেক্ট আছে, স্ট্যাটিস্টিক্স আছে, ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড সাবজেক্ট বেশ কিছু আছে, এথিক্স আছে, সুতরাং কমিউনিকেশন আছে, এরকম প্রচুর সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলো কিন্তু এর মধ্যে কোথাও না কোথাও কোনো রকমভাবে উইংসগুলোর মধ্যে ঢুকে আছে। তো এই ছিল আজকের টোটাল ইন্ট্রোডাকশন পার্ট। ইন্ট্রোডাকশন পার্টটা অবভিয়াসলি নিজেদের মধ্যে লেখার তো কিছু বিষয় নেই, কিন্তু কনসেপশনাল বিষয় যেটা দরকার যে আমার মাথার মধ্যে যেন সবসময় থাকে কোন সাবজেক্ট পড়তে যাচ্ছি, তার মধ্যে মেন বেসিক স্ট্রাকচারটা কী আছে। ওকে, সি কমার্সের যে সমস্ত জিনিসপত্রগুলো আমাদের অলরেডি প্রাইমারি ভিডিওতে আলোচনা করেছি, সেগুলো সম্পর্কে আরেকবার একটু আলোচনা করে দিই। যে আমাদের যখন একটা বিজনেসের ক্ষেত্রে কোনো জিনিসপত্র বা টাকা পয়সা বিজনেসে ইনভেস্ট করতে হয়, তখন সেটাকে ক্যাপিটাল বলে। তো ক্যাপিটাল সম্পর্কে একটা ভাস্ট আইডিয়া একটু দিই, কনসেপশনটা একটু বুঝে নেওয়া দরকার। আমি যদি কোনো রকম কোনো ব্যবসার ক্ষেত্রে দেখা যায় বাড়ি থেকে কোনো রকম টাকা পয়সা নিয়ে এসেছি বা কোনো ব্যাংক ব্যালেন্স নিয়ে এসেছি, সেটাকে আমরা ক্যাপিটাল বলি। কিন্তু আমরা যখন একই রকমভাবে চেয়ার টেবিল বা মেশিনারি এই সমস্ত কিছু, বাড়িতে একটা কম্পিউটার ছিল আমার ব্যবসার জন্য দরকার, তা আমি বিজনেসে নিয়ে চলে এসেছি, এটাকে কি ক্যাপিটাল বলবো? ইয়েস, এটাকেও ক্যাপিটাল বলবো। ফার্নিচার যদি আমার আলটিমেটলি থাকে সেটাকেও কিন্তু আমি ক্যাপিটাল বলবো। তো আমি একজনের কাছ থেকে টাকা পাই, তাকে বলা হয় ডেটর্স, অর্থাৎ কি বলে বলো? ডেটর্স। তো আমি যদি কোনো কারোর কাছ থেকে টাকা পাই দেনাদার বা ডেটর্স, সেই লোকটার কাছ থেকে টাকা পাবো এরকম অবস্থাতে বিজনেসটা শুরু করেছি। তো আলটিমেটলি এই যে লোকটা কিন্তু ডেটার্স, অর্থাৎ এর কাছ থেকে আমি টাকা পাবো, এও কিন্তু আমার একটা অ্যাসেটস অর্থাৎ সম্পত্তি, একেও নিয়ে আসছি। সো এও কিন্তু ক্যাপিটাল হিসাবে আসছে। আমি বেশ কিছু মাথায় লোনের বোঝা নিয়ে বিজনেস শুরু করছি। সো আমি বেশ কিছু ক্রেডিটার্স নিয়ে, অর্থাৎ পাওনাদার, আমার কাছ থেকে যে টাকা পাবে তাকে নিয়েও আলটিমেটলি বিজনেস শুরু করছি। সো এই যে জিনিসটা, এটাও কিন্তু আলটিমেটলি ক্যাপিটালের মধ্যে ইনক্লুড হবে। কিন্তু কিভাবে হবে সেগুলো তো আমরা ইন ফিউচার জানবো। তো আমি একটা কথা আলোচনা প্রথমে করতে চাইছি, কারোর যেন মাথায় এমন জিনিস না থাকে যে স্যার ক্যাপিটাল মানেই আলটিমেটলি বলা হয় যে টাকাটা নিয়ে এসছে তাকেই না। টাকার সঙ্গে যদি কোনো ফার্নিচার, যদি কোনো মেশিনারি, যদি কোনো মোটর কার, বা যদি কোনো রকম কোনো অ্যাসেটস অর্থাৎ ব্যাংক ব্যালেন্স বা কোনো ডেটর্স কোনো রকম কিছু নিয়ে আসা হয়, সবগুলোই কিন্তু আলটিমেটলি আমার ক্যাপিটালের সঙ্গে সম্পর্কিত। যদি কোনো ক্রেডিটর্সও নিয়ে আসা হয়, ক্রেডিটর্স মানে কি বললাম? পাওনাদার, আমার কাছ থেকে আরেকজন টাকা পাবে, সুতরাং সেই বিষয়েও কিন্তু ক্যাপিটালের মধ্যে অ্যাডজাস্ট করে দেওয়া দরকার।
বোঝা গেছে কথাটা কি বললাম জিনিসটা? তো মূলধনের সংজ্ঞায় আলটিমেটলি এখানে যাই পড়ি না কেন, ইকোনমিক্স ক্লাসে অলরেডি জানে যারা এখানেই আছে, ইকোনমিক্স ক্লাসে অলরেডি আলোচনা করেছি, এটা কিন্তু আমাদের কখনোই আমাদের এই ক্যাপিটালের মধ্যে টাকা কিন্তু কখনো পড়বে না। তো আরেকটা জিনিস একটু বুঝে নেওয়া এর মধ্যে দরকার, শুধু ক্যাপিটাল বলে নয়, এর সঙ্গে বুঝতে হবে আমাকে ড্রয়িংস ব্যাপারটা কি, পার্সোনাল ইউজের জন্য যদি ব্যবসা থেকে আমরা টাকা তুলে নিই তখন তাকে ড্রয়িংস বলে। কীরকম জিনিস, কীভাবে হয়? দেখা যাচ্ছে যে আমার একটা মুদিখানা দোকান আছে, আমার বাবা এসছেন, এসে বাইরে থেকে বলছেন যে রিক্সা ভাড়াটা একটু দিয়ে দাও। তো আমি ব্যবসার ক্যাশ বাক্স থেকে আমি 20 টাকা নিয়ে তাকে দিয়ে দিচ্ছি। তো ব্যবসার ক্যাশ পার্সোনাল ইউজের জন্য যাচ্ছে, তাহলে এটাকে বলা হয় ক্যাশ ড্রয়িংস। আবার যদি আমার এমন হয় যে আমি এই ব্যবসার প্রয়োজনে এখান থেকে 2 কেজি চাল নিয়ে বাড়িতে চলে গেছি, তো আলটিমেটলি এটাকে বলা হয় গুডস ড্রয়িংস। গুডস কাকে বলে? দ্রব্যকে বলে। ক্যাশ কাকে বলে? নগদ টাকাকে বলে। তাহলে ক্যাশও ড্রয়িংস হতে পারে এবং গুডসও ড্রয়িংস হতে পারে। আসি এবার অ্যাসেটসের দিকে। আমি অনেক রকমভাবে বোঝাচ্ছি এবং ভিডিও প্রচুর পাঠাবো, লাইভ বোর্ড সাপোর্টও পাঠাবো। কনসেপ্ট কিন্তু প্রথম দিকে প্রচুর পরিমাণ ক্লিয়ার করা প্রয়োজন। অ্যাসেটস মানে আমি প্রাইমারি ভিডিওতে আলোচনা করেছি, এখানেও আলোচনা করছি। অ্যাসেট মানে যেগুলো আলটিমেটলি থেকে আমার ইনকাম জেনারেট হবে। ফার্নিচার, মেশিনারি বা কোনো রকমভাবে কম্পিউটার, মোটর গাড়ি, এই যে সমস্ত জিনিসপত্রগুলো, এগুলো সব হবে আমার ফিক্সড অ্যাসেটস। অর্থাৎ আজ বললেই কালকে কিন্তু বিক্রি করতে পারবো না, অনেক দিনের জন্য এগুলো আমার কাছে এক্সিস্ট করবে। তো এগুলোকে বলা হয় আমার অ্যাসেট, এবং অ্যাসেটসের একটা ভাগ বললাম ফিক্সড অ্যাসেটস। ফিক্সড অ্যাসেটস মানে লিখতে হবে অবশ্যই মেশিনারি, ফার্নিচার, মোটর কার, ল্যান্ড, বিল্ডিং, এগুলো। এছাড়া আরও একটা অ্যাসেটস আছে, দিস ইজ কল্ড কারেন্ট অ্যাসেটস। যাবে আসবে, যাবে আসবে, এরকম অবস্থা হয়। যেমন স্টক, আমি যে জিনিসগুলো নিয়ে কেনাবেচা করি সেগুলো কিন্তু যায় আসে। একবার কিনলাম আবার বেচলাম, কিনলাম বেচলাম। ব্যাংকের টাকা যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, রোটেশন হচ্ছে। ক্যাশ চলে যাচ্ছে আবার আসছে, চলে যাচ্ছে আবার আসছে। এমন নয় এই যে আমি পুরো বান্ডিলটা নিয়ে বসে আছি এটাই আমার সারা জীবন থেকে যাবে, না, এটা চলে যাবে আবার আসবে, আবার আসবে, এরকম। তো আলটিমেটলি আমরা কিন্তু এমন করি না এই 100 টাকার নোটটাকে হচ্ছে আমি নাম্বার লিখে রেখেছি এটা আমার, এরকম কখনো হয় না। তো আলটিমেটলি এই যে ফ্লোট করছে যেটা, এটাকে বলা হয় কারেন্ট অ্যাসেটস। কী হলো তাহলে? ফিক্সড অ্যাসেটস হলো কারেন্ট অ্যাসেটস। কারেন্ট অ্যাসেটসের কোনগুলো উদাহরণের মধ্যে আসবে? যেমন স্টক আসবে, ডেটর্স আসবে। ডেটর্স কাকে বলে একটু আগে বলে দিয়েছি। ডেটর্স আসবে, ক্যাশ আসবে, ব্যাংক আসবে, এই সমস্ত জিনিসগুলো আসবে। বিল রিসিভেবল আসবে। স্যার হোয়াট ইজ বিল রিসিভেবল? প্রাইমারিভাবে বলে দিচ্ছি, পরে এলাবোরেটলি ডিসকাশন করব। বিলের টাকা পাবো, বিলের টাকা পাবো, আজ না হলেও কালকে পাবো। সুতরাং এই যে জিনিসটা, এটাকে বলা হয় আমাদের কারেন্ট অ্যাসেটস। এরপর আসবো লায়াবিলিটিস, অর্থাৎ দায়। আমার কাছে কেউ টাকা পাবে, ক্রেডিটার্স, সেটাকে বলা হয় লায়াবিলিটিস। ইলেকট্রিকটা পোড়াচ্ছি আজকে, 3 মাস পরে টাকা দিতে হবে, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। ব্যাংকে টাকা তুলে নিয়েছি বেশি, এটা জেনারেলি পক্ষে অনেকের ধারণার মধ্যে থাকতে পারে। ওডি বলে একটা অ্যাকাউন্ট হয়, ওভারড্রাফট অ্যাকাউন্ট, যা টাকা থাকে তার থেকে বেশি টাকা তুলে নেওয়া যায়। ওডি অ্যাকাউন্ট, যাদের সেভিংস অ্যাকাউন্টের কনসেপ্ট আছে তারা কিন্তু বিষয়টা সম্পর্কে বুঝতে পারবে না, কিন্তু ওডি অ্যাকাউন্ট ব্যবসার জন্য একটা অ্যাকাউন্ট হয়, যেখান থেকে কিন্তু জমার অতিরিক্ত টাকাও তুলে নেওয়া যায়। তো এটা হলো। এছাড়া আরেকটা জিনিস কি আছে? এগুলো ছাড়া আছে কি? অ্যাসেটস হলো, লায়াবিলিটিস হলো। লায়াবিলিটিস এবং অ্যাসেটস ছাড়াও আরেকটা জিনিস সম্পর্কে আলোচনা করছি, ক্যাপিটাল। ক্যাপিটাল কিন্তু একটা লায়াবিলিটিস। স্যার ক্যাপিটাল কী করে লায়াবিলিটি হয়? হ্যাঁ, ক্যাপিটাল লায়াবিলিটি হয়। ক্যাপিটাল কী কারণে লায়াবিলিটি হয় ভালো করে শুনে নাও। আমি যখন বিজনেসটা করছি, সুতরাং আমার বিজনেসের নাম সাপোজ বললাম এক্স অ্যান্ড কোম্পানি। আমি এক্স অ্যান্ড কোম্পানিকে কিন্তু একটা আলাদা পৃথক সত্তা ধরে নেব। সলোমন কোম্পানি সঙ্গে সলোমনের নিজস্ব একটা কেস ল আছে, অলরেডি আমি তার ভিডিওস পাঠিয়েছি, দেখলে বুঝতে পারবে, যেখানে দেখা যাচ্ছে যে মালিক এবং তার ব্যবসা আলাদা। আমরা যেটা এতক্ষণ ধরে বিজনেস সম্পর্কে আলোচনা করছি, সেই বিজনেসের একটা পৃথক সত্তা আছে,
সাপোজ দেখা যাচ্ছে এটা আমার বিজনেস, এটা বিজনেস, আমি বিজনেসকে বলছি বিজনেস তুমি আমার কাছ থেকে টাকা নাও, তুমি নিজেকে নিজে জেনারেট করো, আমার প্ল্যানিং, আমার ডিরেক্টিং, আমার স্টাফিং, আমার কোঅর্ডিনেটিং সব কিছু আমার সমস্ত দিচ্ছি, তুমি আমাকে কিন্তু বেশ কিছু দিন পরে টাকাটা ফেরত দিও। সো বিজনেসের দিক থেকে আমরা আলোচনা করছি, বিজনেসের দিক থেকে কিন্তু যে ক্যাপিটালটা আলটিমেটলি লায়াবিলিটিস হয়ে যায়। তো কেন ক্যাপিটাল লায়াবিলিটিস আমি বলে দিলাম, তো কারেন্ট লায়াবিলিটিস নয়, এটা কিন্তু নন কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটিস কোনগুলো? ক্রেডিটর, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, ব্যাংক ওভারড্রাফট, বা আরেকটা জিনিস একটু আগে হচ্ছে বলেছিলাম বিলস পেবেল, আমার দিক থেকে বিলস পেবেল, আমাকে দিতে হবে, মহালয়ার দিন এসো চাঁদাটা নিয়ে যাও, তো দিতে হবে, বিলস পেবেল, এগুলো হচ্ছে বলা হয় কারেন্ট লায়াবিলিটিস। এবং নন কারেন্ট লায়াবিলিটিস কোনগুলো হয়? নন কারেন্ট কোনগুলো? যে লায়াবিলিটিসগুলো আলটিমেটলি কারেন্ট লায়াবিলিটিস ক্যাটাগরিতে পড়ে না, যেমন ক্যাপিটাল, এছাড়াও অনেকগুলো জিনিস আছে, ইন ফিউচার আলোচনা করব। হলো পারচেস এবং সেলস নিয়ে কিছু কথা বলার নেই। পারচেস দুরকম হয়। স্যার পারচেস দুরকম মানে? পারচেস দুরকম হয়, একটা ক্যাশে হয় আর একটা ক্রেডিটে হয়। ক্রেডিট মানে অর্থাৎ ধারে হয়, নগদ পারচেস বা ধারে পারচেস। সেলও তাই হয়, নগদে হয় আবার কী হয়, ধারে হয়। ক্যাশ বা ক্রেডিট দুরকম সেলস হতে পারে। সেল মানে বিক্রি, নগদ, আর পারচেস মানে ক্রয় করা। এবার আমার কিছু এক্সপেন্ডিচারও আছে। এক্সপেন্ডিচার মানে কি বলেছিলাম? খরচ আছে, যেমন আমি ওয়েজেস দিয়েছি, যেমন আমি স্যালারি দিয়েছি। স্যার ওয়েজেস মানে কি? মজুরি, ডেলি পেডে যাদের কাজ করি, রামু সামনেটা পরিষ্কার করে দিতে হবে, আমি একটু টাকা পয়সা দেবো, তো যেদিন করছে সেদিন দিয়ে দিচ্ছি, দিস ইজ কল্ড ওয়েজেস। আবার কি, যেমন হয় রামু আজকে সামনেটা পরিষ্কার করে দিয়েছিস, কাল থেকে তোকে হচ্ছে চাকরিতে রাখছি, মাসোহারা হিসাবে পাবি। তো মাস মাইনেতে যারা কাজ করে, অর্থাৎ নির্দিষ্ট সময় পরে কিছু টাকা পয়সা দেওয়া হয়, তখন তাকে বলা হয় স্যালারি। তাছাড়াও আছে কেমন কমিশন আছে, ডিসকাউন্ট আছে, রেন্ট আছে, এগুলো সব আমার এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে। ইনকামও আমার হতে পারে, আমি কোথাও স্যালারি পেয়ে এসেছি, আমি কমিশন পেয়েছি, এরকম বেশ কিছু থাকলে তখন সেগুলোকে বলা হয় ইনকাম। তো ইনকামের থেকে যদি এক্সপেন্ডিচার বেশি হয় তাহলে হবে লস, ইনকাম যদি এক্সপেন্ডিচারের থেকে বেশি হয় তাহলে হবে প্রফিট। তো এই হচ্ছে আমাদের মেন কনসেপ্ট। এই কনসেপ্টগুলো নিয়েই সারা বছর আলোচনা হবে, এগুলো নিয়েই আমাদের যত কিছু আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো, জিনিসগুলো আলোচনা করে দিলাম। অবশ্যই কিন্তু একটু নোট করে নেবে, অলরেডি আমি এর সংক্রান্ত বেশ কিছু নোটসও আমি পাঠিয়ে দিয়েছি।